এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েভ। তরঙ্গের প্রথম বৈশিষ্ট্যে লেখা আছে যে মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে থেকে স্পন্দিত হয়। একটু একেবারে ভালোভাবে দেখছি যে মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে থেকে স্পন্দিত হয়। উপরে নিচে করে বা ডানে বামে করে, কিন্তু ওর পজিশন চেঞ্জ করে না, ও একই জায়গায় থাকে, জাস্ট আপ ডাউন বা সামনে পিছনে এরকম করতে থাকে। যে মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, কণাগুলোর এই স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো তরঙ্গের সাথে স্থায়ীভাবে সরে যায় না। এই যে স্থায়ীভাবে সরে যায় না। যে কোনো একটা খেয়াল করো, কোনো দিকে সরে যাচ্ছে না, একই জায়গায় আছে। যে কোনো একটা কণা খেয়াল করো, এই যে কোনো একটা কণা খেয়াল করো, একেবারে একই জায়গায় আছে। তারপর কি আছে 2 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, 2 নম্বর বৈশিষ্ট্য যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। আমরা যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞায় দেখেছি, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক বা মাধ্যমের প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ সঞ্চালনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে মাধ্যম প্রয়োজন। এরপরে কি 3 নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি নিয়ে যায় এবং শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। সুতরাং বিস্তার দ্বিগুণ হলে শক্তি 4 গুণ হয়। মানে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তরঙ্গের মেইন কাজটা কি? শক্তি সঞ্চালন করা, তাই না? তরঙ্গ যখন এক দিক থেকে আরেক দিকে যায় তখন কি করে? ও শক্তি সঞ্চালিত করে। এখন কি বলছে, যে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। এই ব্যাপারটা কিরকম? বিস্তার কি, বর্গের সমানুপাতিক কি? দেখো এখানে একটা ওয়েভ আছে, এখন এইখানে ইকুইলিব্রিয়াম পজিশন ধরতে পারি আমরা, এইটা। এখন দেখো যে কোনো একটা কণা সর্বোচ্চ কোন পজিশনে যায়? এই পজিশনে যায় না, সর্বোচ্চ এই পজিশনে যায় না। তাহলে এইটা বলতে পারি, এই যে সর্বোচ্চ যেই পজিশনে যায়, উপরে বা নিচে দুই দিকেই কিন্তু সমান, সর্বোচ্চ যেই পজিশনে যায় সেইটাকে বলা হয় থাকে কি? বিস্তার, বা এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার সাথে কি বলা হয়েছে, যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যে শক্তি নিয়ে যায় এবং এই শক্তিটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে এনার্জি ই সমানুপাতিক এ স্কয়ার। এনার্জি বা শক্তিটাই তরঙ্গের ক্ষেত্রে, এনার্জি বা শক্তিটা হচ্ছে এইটার, এই যে তরঙ্গটার বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গ যদি আমি একটা হাতে আঁকি, ধরো এই একটা তরঙ্গ আঁকলাম, এই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে সর্বোচ্চ যে অবস্থানে যায় হচ্ছে এইটা বা এইটা, যেটাই বলো, বা এদিক দিয়ে ধরলে এইটা। সো এই সবগুলো হচ্ছে এ, মানে এই দূরত্বটা হচ্ছে এ দ্বারা যদি প্রকাশ করি, বিস্তারকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে বিস্তার হচ্ছে এনার্জির, এই যে এনার্জি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তো এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, কিন্তু এই জায়গা থেকে আরেকটা কি জিনিস লিখতে পারি, যে বিস্তার দ্বিগুণ হলে শক্তি 4 গুণ হয়। মানে যেহেতু বিস্তারের বর্গের সমানুপাতিক সেটা বলছে, সেই জায়গা থেকে এরকম লিখতে পারি না, E1/E2 ইজ ইকুয়াল টু কত? A1/A2 বা A1 স্কয়ার বাই A2 স্কয়ার বা A1/A2 হোল স্কয়ার। আই হোপ এটা বুঝছে। এটা তো ফার্স্ট চ্যাপ্টার ক্লাস, মানে ফার্স্ট চ্যাপ্টারের পরে এইটা কিভাবে লিখলাম এটা আশা করি এতটুকু বুঝছো। সো এখানে লেখা আছে শক্তি এনার্জি ই আর আছে বিস্তার এ। এরপরে আর একটা বৈশিষ্ট্য কি, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মানে তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এত, কিন্তু পানিতে শব্দের বেগ হচ্ছে এত। মানে তরঙ্গের বেগ এক একটা মাধ্যমে এক এক ধরনের। ধরো আমি কথা বলতেছি এখানে অনেকগুলো পাইপ আছে, একসাথে 4-5টা পাইপ আছে। এক একটা পাইপ এক একটা বস্তু দিয়ে তৈরি। ধরো কোনোটা হচ্ছে পানি দিয়ে তৈরি, কোনোটা হচ্ছে বরফ দিয়ে তৈরি, কোনোটা হচ্ছে কপার দিয়ে তৈরি, কোনোটা হচ্ছে লোহা দিয়ে তৈরি। এক একটা এক এক ভাবে তৈরি। এখন আমি যদি যে কোনো একটা কথা বলি, তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় সাউন্ডটা শুনবা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় সাউন্ডটা শুনবা। সো এইটাই বলছে যে তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সলিডে এক ধরনের, মানে হচ্ছে কি বলে সলিড, তারপর হচ্ছে লিকুইড এক ধরনের, গ্যাসে এক ধরনের। সলিডে এক ধরনের, লিকুইডে এক ধরনের, গ্যাসে এক ধরনের। এবং হচ্ছে শুধুমাত্র সলিডে লিকুইডে গ্যাসে আলাদা এরকম না, বিভিন্ন গ্যাসে আলাদা ধরনের, বিভিন্ন লিকুইডে আলাদা ধরনের, তারপর হচ্ছে বিভিন্ন সলিডেও আলাদা আলাদা ধরনের। কপার এক ধরনের, তারপর কি বলে লোহা এক ধরনের, অ্যালুমিনিয়াম এক ধরনের। প্রত্যেকটা জায়গায় মানে মাধ্যমের প্রকৃতি, যেই মাধ্যম দিয়ে সঞ্চালিত হয় ওই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এই যে তরঙ্গের বেগটা। ওই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের বেগটা। আচ্ছা, এরপর কি আছে বৈশিষ্ট্য দেখি। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো সলিডের ক্ষেত্রে কিরকম হচ্ছে, লিকুইডের ক্ষেত্রে কিভাবে যাচ্ছে, গ্যাসের ক্ষেত্রে কিভাবে যাচ্ছে, তরঙ্গটা কিভাবে যাচ্ছে। তরঙ্গের বেগ কিন্তু প্রত্যেক জায়গায় আলাদা। দেখো এখানে ধরো স্পিকার দেওয়া হচ্ছে, স্পিকার দিয়ে একই সাউন্ড এইখানে দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি বা বেগ আলাদা।
এরপর কি বলা আছে, আচ্ছা এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, দেখো শব্দের বেগ কিরকম, স্টিলে কিরকম, এয়ারে কিরকম, ওয়াটারে কিরকম। এই যে এক জায়গা থেকে শব্দ দিছে, ওই জায়গা থেকে চলে গেছে, বাট এয়ারেরটা এখনো যায় না। আবার যদি দেখাই, একটা সাউন্ড দিল, এই যে কই স্টিলেরটা চলে গেছে, তারপর ওয়াটারেরটা কিন্তু এয়ারেরটা এখন পর্যন্ত যায় না। তার মানে স্টিলের শব্দের বেগ সবচেয়ে বেশি, ওয়াটারে তার চেয়ে একটু কম, এয়ারে বা বাতাসে তার চেয়ে একেবারে কম। তারপর বলছে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। আমরা যখন আলো অধ্যায়টা পড়বো তখন এই যে প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন এই রিলেটেড জিনিসপত্র অনেক পড়বো। তো এখন একটু স্বাভাবিকভাবে দেখে রাখি যে প্রতিফলন জিনিসটা কি। প্রতিফলন, প্রতিফলন মানে কি, তুমি একটা ধরো বল মারছো, বল ছুঁড়ে মারছো, এখন বলটা আমার দিকে ফেরত আসবে, এটা কি প্রতিফলন, তাই না? এটা প্রতিফলন। তো আলোর ক্ষেত্রেও ব্যাপারটা এরকম ঘটে। আলো আয়নায় কি ঘটে, তুমি যদি আলো একটা আয়নায় বা গ্লাসে মারো তখন কি হয়, তোমার দিকে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসে। এটাকে বলা হয় থাকে আলোর প্রতিফলন। এটাকে কি বলা হয় থাকে, আলোর প্রতিফলন। আলো যেহেতু একটা তরঙ্গ, তার মানে কি এই তরঙ্গেরও কিন্তু প্রতিফলন হচ্ছে। ধরো এখানে একটা মিরর যদি রাখো, এখানে যদি আলো দাও, আলোটা কি করবে, এই দিকে চলে যাবে, আবার সোজা রাখলে সোজা বিপরীত দিকে চলে আসবে। তার মানে আলো যেহেতু একটা তরঙ্গ, তার মানে তরঙ্গের প্রতিফলন ঘটে। এবং প্রতিসরণ জিনিসটা কি, প্রতিসরণ হচ্ছে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করা। ধরো এটা কি, এটা হচ্ছে বাতাস মাধ্যম, আলোটা কোন মাধ্যমে আসছে, বাতাস মাধ্যমে এসে তারপর কোন মাধ্যমে প্রবেশ করছে, এখানে কি পানির মাধ্যমে প্রবেশ করছে, মানে পানির ভিতর প্রবেশ করছে। তার মানে কি হয়েছে, এই যে বায়ু মাধ্যম থেকে পানির মাধ্যমে, বায়ু মাধ্যম থেকে এই যে মানে একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, সেইটা কি প্রতিসরণ। এক্ষেত্রে কি হয়, এটা চেঞ্জ হয়, মানে আলো যেইভাবে আসছে ওইভাবে আসে না, চেঞ্জ হয়ে যায় একটু। সো ওইটা ডিফারেন্ট ইস্যু, এটা আমরা আলো অধ্যায় ভালোভাবে পড়বো। তার মানে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ঘটে, এটা বুঝলাম। মানে এখন আমরা জাস্ট বৈশিষ্ট্য পড়তেছি তরঙ্গের। তারপর কি উপরিপাতন ঘটে। উপরিপাতন ব্যাপারটা কিরকম, আচ্ছা প্রতিফলনের একটা উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। মানে তুমি যদি জোরে চিৎকার করো একটা বড় রুমে, তখন কি হয়, তোমার সাউন্ড ওয়েভটা গিয়ে ওই দেয়ালে ধাক্কা লাগে, আর তারপর আবার ফিরে আসে, যেটাকে আমরা ইকো বলি একটু পর, যেটা আমরা শুনতে পাই। আবার যদি তুমি যখন কখনো কোনো পাহাড়ে যাও, তো বড় পাহাড়ের সামনে যদি দাঁড়িয়ে যদি চিৎকার করো, হ্যালো হ্যালো বাংলাদেশ, বা হ্যালো বান্দরবন, বা হ্যালো চিটাগং, যেটাই বলো, তখন কিন্তু ওই সাউন্ডটা আবার ফেরত আসবে তোমার দিকে, সেটাকে ইকো বলি আমরা। তাহলে প্রতিফলন এবং প্রতিসরণ বুঝলাম, প্রতিফলন এবং প্রতিসরণ বুঝলাম। আচ্ছা এই ভিডিওটা কিসের, এই যে এই যে তরঙ্গের প্রতিফলনের একটা উদাহরণ দেখো, এইখানে একটা বাধা আছে, এখানে একটা কি বলে দড়ি বা কিছু একটা আছে। সো যখন তরঙ্গটা এখানে দিচ্ছ, তখন কি হচ্ছে, প্রতিফলিত হয়ে আবার ফেরত আসছে, প্রতিফলিত হয়ে আবার ফেরত আসছে। দেখো তরঙ্গটা কিন্তু প্রতিফলিত হয়ে আবার ফেরত আসছে। এই যে তরঙ্গটা তৈরি করলাম, দেখো প্রতিফলিত হয়ে আবার ফেরত আসছে, প্রতিফলিত হয়ে আবার তরঙ্গটার সাথে সাথে ফেরত আসছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? এখন হচ্ছে উপরিপাতন জিনিসটা কি। আচ্ছা এটা আর একটা উদাহরণ হচ্ছে, এটা কিন্তু প্রতিফলন এবং উপরিপাতন দুইটারই একই সাথে উদাহরণ, দুইটারই একই সাথে উদাহরণ, দুইটারই একই সাথে উদাহরণ। ওকে, তো এটা আর একটু দেখি, তারপর আমরা উপরিপাতন জিনিসটা বোঝাচ্ছি। আচ্ছা দেখলাম প্রতিফলনটা, এখানে আরেকটা জিনিস বুঝতে চেয়েছিলাম, ওইটা বলবো না এখন। আচ্ছা উপরিপাতন ব্যাপারটা কিরকম, ধরো এরকম একটা ওয়েভ আছে, এখন এইটার উপর আরেকটা ওয়েভ তুমি দিলা, এইটার উপর আরেকটা ওয়েভ দিলা, তো এখন কি হবে, এই দুইটা ওয়েভ মিলে নতুন একটা ওয়েভ তৈরি করবে, এটা হচ্ছে উপরিপাতন। এখন যদি এই দুইটা সমদশায় থাকে, দেখো এটা উপরে আছে এই অবস্থানে, এটা উপরে আছে, তাহলে কি হবে, দুইটা মিলে বড় একটা ওয়েভ বা বড় একটা ঢেউ তৈরি করবে। আর এই ক্ষেত্রে কি দেখো, একই রকম ওয়েভ আছে বা কি বলে একই রকম তরঙ্গ আছে, কিন্তু এটা বিপরীত দশায় আছে, তখন দুইটা মিলে আসলে জিরো হয়ে যাবে। মানে বলতে পারে এখানে হচ্ছে প্লাস আছে, এখানে প্লাস আছে, দুইটা প্লাস মিলে প্লাস হয়ে যাবে। ধরো এখানে প্লাস ওয়ান মিলে +2 হয়ে যাবে, আর এখানে কি আছে +1 -1, তাহলে যোগ করলে কি হবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেছে, এরকম এরকম জিরো হয়ে গেছে। আই হোপ এইটা বুঝছো, এটা এতটা কঠিন কিছু না যে তোমরা বুঝবা না। তাহলে ওভারঅল সবগুলো বৈশিষ্ট্য যদি বইয়ের যেই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো যদি বুঝি, যে মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, কণাগুলোর এই স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো তরঙ্গের সাথে স্থায়ীভাবে সরে যায় না, কণাগুলো তরঙ্গের সাথে স্থায়ীভাবে সরে যায় না। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য বা মেকানিক্যাল ওয়েভ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, আর তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি নিয়ে যায় এবং শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। মানে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় শক্তি নিয়ে যায় এবং এই শক্তিটা, এনার্জিটা হচ্ছে তার বিস্তারের বর্গের সমানুপাতিক, তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তরঙ্গের যে বেগটা বা ভেলোসিটিটা আছে এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। একটা মাধ্যম আছে, ধরো যে কোনো একটা মাধ্যম, বায়ু মাধ্যম বা যে মাধ্যম হোক, এই মাধ্যমে তরঙ্গের বেগ সব ক্ষেত্রে সেম থাকবে, এই মাধ্যমে তরঙ্গের বেগটা সেম থাকবে।
মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। তারপর হচ্ছে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এত, কিন্তু পানিতে শব্দ, আচ্ছা এটা উদাহরণ দেওয়া আছে। তারপর হচ্ছে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটবে। আর একটা জিনিস তোমাদের বুঝাই দিই, সেটা হচ্ছে যে কোনো একটা ধরো মাধ্যম আছে, যে কোনো ধরো একটা মাধ্যম আছে, যে কোনো একটা ধরো মাধ্যম আছে, ধরো একটা মাধ্যম না, দুইটা মাধ্যম আছে, ভিন্ন ভিন্ন দুইটা মাধ্যম আছে, বা একটা মাধ্যমের ভিতর দুইটা পার্ট আছে, যে জায়গায় ম্যাটেরিয়ালস ডিফারেন্ট, কিন্তু একই উৎস থেকে একটা শব্দ তৈরি হয়েছে, এখন মাধ্যম যেহেতু দুইটা, তাহলে শব্দের বেগ ভিন্ন হতে পারে, কিন্তু একই মাধ্যম থেকে যেহেতু শব্দ দুইটা তৈরি হয়েছে, তার মানে এর ল্যামডাটা সেম হবে। আচ্ছা, ল্যামডা তো ওখানে বুঝাইনি, যাই হোক এটা বুঝাইতেছি তারপর বলতেছি, এটা সরি এটা বুঝাই তারপর বলতেছে। আচ্ছা, এরকম একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, এক্সপেরিমেন্টের ভিডিও কি এক্সপেরিমেন্টের ছবি দেওয়া আছে, বলছে এরকম একটা কাগজ দেওয়া আছে, এই কাগজটাকে তোমাকে কেটে নিতে বলছে ফটোকপি করে, তারপর আরেকটা A4 সাইজের বা চৌকোন একটা কাগজ নিয়ে এখানে এতটুকু কেটে ফেলতে বলছে, তারপর এই কাগজটাকে এই কাগজটার উপরে দিয়ে, তারপর এইটার মাঝখানে আর হচ্ছে এইটার এই প্লাস পয়েন্ট একসাথে পিন দিয়ে আটকে, তারপর হচ্ছে একটা ঘুরাইতে বলছে, যে কোনো একটা ঘুরাইতে বলছে, তখন হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গটা তোমরা মানে কিভাবে সঞ্চালিত হয় সেটা দেখাতে বলছে, মানে সরি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সরি এইটা দাঁড়াও আমি আবার দেখাই, আমি নিজেই ভুল করছি, কোনটা এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে সঞ্চালিত হয় সেটা দেখাই, মানে সেটার একটা লাইভ ডেমনস্ট্রেশন তোমরা দেখতে পারবা। তো চলো দেখি। এই যে এখন এটাকে যদি এটার উপরে নিয়ে আসি, এখন যদি ছেড়ে দিই, ঘোরানো শুরু করি, এই যে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে সঞ্চালিত হচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই যে দেখো সংকোচন প্রসারণের মাধ্যমে এই দিক থেকে এদিকে যাচ্ছে, শুধু এই দিকটা যদি খেয়াল করো, এইটাই বুঝাইছে, জাস্ট আর কিচ্ছু না। আই হোপ এইটা বুঝছো। এখন হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটা রাশির কথা বলছে, তো প্রথম রাশিটা হচ্ছে দশা বা ফেজ। মানেটা কি? যে রাশি তরঙ্গের উপরস্থ কোণা, যে কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশ করে, তাকে এর দশা বলা হয় থাকে। স্বাভাবিকভাবে, মানে স্বাভাবিক পৃথিবীতে, বিজ্ঞানের কথা বাদ দাও, স্বাভাবিকভাবে দশা বলতে আমরা কি বুঝাই? যে ওর এখন বেহাল দশা, তোমার পড়াশোনার এখন বেহাল দশা, এই জন্য তুমি এখন পরীক্ষার আগে রাতে আমার ক্লাস দেখতেছো, তাই না? তাহলে দশা বলতে আসলে কি বুঝায়? তোমার সামগ্রিক অবস্থাটা, তুমি কোন অবস্থায় আছে সেইটাকে বলা হয় থাকে দশা। তো দশা খারাপ, তাই না? তো ব্যাপারটা এরকম যে দশা, তরঙ্গের ক্ষেত্রে দশা হচ্ছে যে রাশি দ্বারা তরঙ্গের উপরস্থ কোনো কণার, মানে তরঙ্গের ভিতর যে কোনো কণার যে কোনো মুহূর্তের গতির, যে কোনো মুহূর্তের স্পেসিফিক একটা টাইমের গতির সামগ্রিক অবস্থা, সেটা হচ্ছে পারে গতির দিক, বেগ, সরণ, ত্বরণ, যে কোনো কিছু, এই সবগুলোকে বলা হয় থাকে, মানে সবগুলো প্রকাশ করে সেটাকে বলা হয় থাকে এর দশা বা ফেজ। এটাকে কি বলা হয় থাকে? দশা বা ফেজ। এখন দেখো কোনগুলো সমদশায় আছে বলতে পারো, এখানে এই যে একটা তরঙ্গ দেখতে পাচ্ছ, এই তরঙ্গটার কোনগুলো সমদশায় আছে দেখো। এখন তোমরা বলতে পারো যে ভাই এইটা সমদশা, এই একই দশায় আছে এস, বা এই বিন্দুটা একই দশায় আছে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। দেখো এটার কথা চিন্তা করো, এই যে বিন্দুটার কথা চিন্তা করো, এই বিন্দুটা উপর থেকে নিচে আসছে, দেখো এরপরে এইটার দিকটা কোন দিকে? এইটার দিকটা কিন্তু নিচের দিকে, কিন্তু এই বিন্দুটা একই জায়গায় আছে, অবস্থান একই, কিন্তু এরপরের দিকটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এইটার দিক হচ্ছে উপরের দিকে, এটার দিক হচ্ছে নিচের দিকে না, তার মানে এরা সমদশায় নাই। তাহলে সমদশায় কোনটা বলতে পারি? এইটা এবং এইটা, এস এবং এস ড্যাশ, এরা হচ্ছে সমদশায় আছে। এরা কি সমদশায় আছে? কারণ কি এরাও একই জায়গায় আছে, কিন্তু এরপর নিচের দিকে যাবে। আবার পি এবং পি ড্যাশ এটা বলতে পারি সমদশায় আছে, আর এবং আর ড্যাশ এটাও বলতে পারি সমদশায় আছে, আর এবং আর ড্যাশ সমদশায় আছে, এরকম বলতে পারি। এরপর হচ্ছে পূর্ণ স্পন্দন বা কমপ্লিট অসিলেশন বা ফুল ভাইব্রেশন। তাহলে পূর্ণ স্পন্দন কি? কোনো কম্পমান বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে যদি ফিরে আসে, তখন তাকে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বলে। পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন মানে হচ্ছে কোনো একটা বস্তু, ধরো এই পেন্ডুলামটার কথা চিন্তা করো, এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, গিয়ে আবার এই অবস্থানে ফিরে আসছে, তার মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে, মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। তরঙ্গের ব্যাপারেও সেম, একটা বিন্দুতে যাত্রা শুরু করছে, ধরো এই বিন্দুতে দ্বারা আবার এটা ফেরত আসুক, এইটার কথা চিন্তা করো, এই যে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, এই বিন্দুতে যাত্রা শুরু করছে, আবার কোথায়? আবার এই একই অবস্থানে ফেরত আসছে। এই দেখো এই দুইটা সমদশা না, এই বিন্দুটা এবং এই বিন্দুটা সমদশা না। কি বলছিলাম? যে এই বিন্দুটা এবং এই বিন্দুটা একই জায়গায় আছে, কিন্তু সমদশায় নাই। কারণ কি?
এটার দিকটা কোন দিকে? এই দিকে। এইটার দিকটা কোন দিকে? এই দিকে। তার মানে এই দুইটা সমদশা আছে। তার মানে এই অবস্থান থেকে যাত্রা শুরু করে আবার আগের অবস্থানে ফেরত আসছে। আগের অবস্থান কোনটা? এইটা। এটা কিন্তু সেম অবস্থান না, এটা কিন্তু সেম অবস্থান না। এখন বলতে পার ভাই এই পাশে এটা কি হইতেছে? এইটা এই যে স্প্রিং এর গতি, পেন্ডুলামের গতি, এগুলো আসলে তরঙ্গতে কনভার্ট করা যায়, মানে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়। এগুলো ব্যাপারগুলো সবগুলো আসলে সেম। এই যে তরঙ্গটা দুলতেছে, মানে এই যে স্প্রিংটা দুলতেছে, এইটার গতিটা আসলে এই তরঙ্গটা দিয়ে প্রকাশ করা হইতেছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। আচ্ছা, যেখানে ছিলাম, যে কোনো কম্পমান বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফেরত আসলে, একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে যখন ফেরত আসে, তখন তাকে একটি পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বলে। তখন তাকে একটি পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বলে। ধরো এই বিন্দুটা, এই তরঙ্গটা এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে যাত্রা শুরু করছে কি আবার এই জায়গায় ফেরত আসছে। তার মানে এইটা হচ্ছে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন, আশা করি এটা বুঝছো। পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। তারপর হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল ব্যাপারটা কি? পর্যায়কাল ব্যাপারটা হচ্ছে তরঙ্গের একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে একটি পর্যায়কাল বলে। পেন্ডুলামের ক্ষেত্রে এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় ফেরত আসতে যেই সময় লাগে সেটাকে বলা হয় থাকে পর্যায়কাল। তরঙ্গের ক্ষেত্রে এই অবস্থান থেকে, এই যে পূর্ণ কম্পন কোন জায়গা থেকে, এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় ফেরত আসছে, সো এতটুকু সময় যায় তোর, যতটুকু সময় লাগছে, মানে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন দিতে ওর যতটুকু সময় লাগছে সেই সময়টাকে বলা হয় থাকে পর্যায়কাল। পর্যায়কাল বা টাইম পিরিয়ড বা টি, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সব সময় বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে পর্যায়কাল বলতে কি বলতে পারি? তরঙ্গের একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় থাকে পর্যায়কাল। পর্যায়কাল পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে, মানে একটা পর্যায়কাল ঘটার পর, ধরো এই থেকে এই পর্যন্ত আসার পর কি হয়েছে? একটা পর্যায়কাল হয়েছে। তাহলে এই একটা পর্যায়কাল সম্পন্ন করছে, তারপর আবার কি, তারপর আরেকটা পর্যায়কাল সম্পন্ন করবে। এইটাই বলছে যে পর্যায়কাল পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে, একে টি দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একক, এটা যেহেতু সময়, তো অবশ্যই এটার একক হচ্ছে সেকেন্ড। এরপর হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পন সৃষ্টি করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, HZ বা S ইনভার্সন, একে F দ্বারা প্রকাশ করা হয়। একটু আগে কি বলছি যে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কি সময় লাগে? টি সময় লাগে। একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সময় লাগে। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি যে টি সময়ে সম্পন্ন করে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। টি সময় সম্পন্ন করে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। এতটুকু তো বুঝছি। আমরা কি বলছি? যে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে ওর সময় লাগে হচ্ছে টি সময়। তার মানে টি সময় ও কয়টা কম্পন সম্পন্ন করে? একটা কম্পন সম্পন্ন করে। টি সময় ও কয়টা কম্পন সম্পন্ন করে? একটা কম্পন সম্পন্ন করে। ধরো এর জন্য হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড লাগলো, 3 সেকেন্ড লাগলো, 5 সেকেন্ড লাগলো, যে কয় সেকেন্ডই লাগলো, যে কোনো সময় লাগতে পারে। ধরো এটা খুবই আস্তে চলতেছে, ধরো এই জায়গা থেকে আসতে ধরো 60 সেকেন্ড লেগে গেল, মানে 1 মিনিট লেগে গেল, যে সময় লাগুক, এটা হচ্ছে টি সময়। তার মানে ওর পর্যায়কাল কি? টি মানে হচ্ছে 60 সেকেন্ড। সেটা ডিফারেন্ট বিষয়। আমরা জাস্ট এখানে বুঝাতে যাচ্ছি যে টি সময় মানে একটা পর্যায়কাল সময় ও কয়টা কম্পন সম্পন্ন করে? জাস্ট একটা কম্পন সম্পন্ন করে। এখন আমরা ঐকিক নিয়ে কিছু একটা করব। তাহলে একক সময় বা 1 সেকেন্ড সময় বা টি সেকেন্ড সময় একটা কম্পন সম্পন্ন করে, তাহলে একক সময় 1 সেকেন্ড সময় ও কয়টা কম্পন সম্পন্ন করে? ঐকিক নিয়মে গেল 1/t। এখন দেখো কম্পাঙ্কের ক্ষেত্রে কি বলছি? যে প্রতি সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাদেরকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। তাহলে 1 সেকেন্ডে কয়টা তরঙ্গ সৃষ্টি করে? 1 সেকেন্ডে কয়টা তরঙ্গ সৃষ্টি করে? 1/t। তার মানে কম্পাঙ্ক কি লিখতে পারি? F = 1/t। F = কি? 1/t। আবার বুঝে, একটা তরঙ্গ যে অবস্থানে যাত্রা শুরু করছে ওই অবস্থানে আবার ফেরত আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় থাকে টি। তার মানে একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে কত? টি সেকেন্ড। তার মানে টি সেকেন্ড সময় ও সম্পন্ন করে কয়টা? একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ স্পন্দন। টি সেকেন্ড সময় ও সম্পন্ন করে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। তাহলে 1 সেকেন্ড সময় ও কতটুকু কম্পন সম্পন্ন করে? এইটাতে বলছে যে প্রতি সেকেন্ড সময় যতগুলো তরঙ্গ সৃষ্টি করে, প্রতি সেকেন্ড সময় যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
কম্পাঙ্ক বলে। তার মানে 1 সেকেন্ড সময় যেইটা সৃষ্টি করে এইটা তো সৃষ্টি করে না 1/t, তার মানে এইটাই হচ্ছে ওর কি ফ্রিকোয়েন্সি, এইটাই কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তার মানে f = কি, f = হচ্ছে 1/t, f = কত 1/t, f = কত 1/t। সেটাই যদি এখন সুন্দরভাবে লিখি f = 1/t, এইটা একেবারে মাথার ভিতর ঢুকাই রাখবা ভাই, আজীবন লাগবে কাজে। f = 1/t, f হচ্ছে কি, f হচ্ছে কম্পাঙ্ক, এটা একক হচ্ছে হার্টজ, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, f ফ্রিকোয়েন্সি, আর পর্যায়কাল t মানে হচ্ছে টাইম পিরিয়ড। f এবং t এর ভিতর সম্পর্ক কি, f = 1/t, f = কত 1/t, f = কত 1/t। অনেক কাজে লাগবে, একটু পরে ম্যাথ করবো তখন কাজে লাগবে। তারপর হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। তো কোনো একটা কম্পমান কণা, আচ্ছা কণা তার সাম্যাবস্থান থেকে ডানে বামে অথবা উপরে নিচে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে এর বিস্তার বলে। বিস্তারটা বলছি যে কোন একটা কম্পমান কণা তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্বটা যায় সেটাকে বলা হয় থেকে বিস্তার। পেন্ডুলামটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ কত দূরত্বে যায়, এই দূরত্বে যায়, তার মানে এইটা হচ্ছে ওর বিস্তার এ। এই ক্ষেত্রে এই তরঙ্গটা সর্বোচ্চ কত দূরত্বে যায়, এই দূরত্বে যায়, তার মানে এর বিস্তার হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে বিস্তার, বিস্তার। আই হোপ এটা বুঝছো। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ কি, এক পর্যায়কাল সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, এক পর্যায়কাল সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অর্থাৎ একই দশায় আছে এমন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা কি, এই যে ল্যামডা, এইভাবে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য মানেটা কি, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে, এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসছে, তার মানে এতটুকু হচ্ছে ল্যামডা। এই যে এই জায়গা থেকে এই জায়গায় এতটুকু হচ্ছে ল্যামডা, এতটুকু হচ্ছে ল্যামডা। আবার যদি চিন্তা করো এই জায়গা থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার আগের অবস্থানে ফেরত আসতে কোন জায়গায়, এই এতটুকু, তার মানে এতটুকু হচ্ছে ল্যামডা। মানে একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় থেকে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। মানে একটা তরঙ্গের যে দৈর্ঘ্যটা সেটাকে বলা হয় থেকে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। মানে এক পর্যায়কাল সময়, এই এক পর্যায়কাল সময়, তো এক পর্যায়কাল সময় কয়টা তরঙ্গ সম্পন্ন করে, একটা তরঙ্গ সম্পন্ন করে না। সো একটা তরঙ্গ সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় থেকে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আরেকটা সংজ্ঞা দিছে, একই সংজ্ঞা জাস্ট একটু ঘুরে পাশে লিখছে যে একই দশায় আছে এরকম পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয় থাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। যেমন এইখানে বিন্দুটা, এর পরবর্তী কোন বিন্দুটা একই দশায় আছে বলতো, এই বিন্দুটা না, কারণ কি এটার দিক এই দিকে, এটার দিক কোন দিকে উপরের দিকে, এইটা কোনটা এইটা, কারণ কি এটার দিক কোন দিকে নিচের দিকে, তার মানে এই দুইটা হচ্ছে সমদশায় আছে, তার মানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বা ল্যামডা। আবার এইটার কথা চিন্তা করি, এই বিন্দুটা একই দশায় আছে, পরবর্তী সমদশায় বা একই দশায় আছে কোন বিন্দুটা, এই বিন্দুটা, কিন্তু এই বিন্দুটা, তার মানে এই যে এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় থাকে ল্যামডা বা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এখানে দেখতে পারো এই থেকে এই পর্যন্ত এটা ওয়েভলেন্থ, এই থেকে এই পর্যন্ত এটা ওয়েভলেন্থ, সবই সেম। আচ্ছা, এরপর হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় থেকে তরঙ্গ বেগ। একে ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা তো বোঝো যে কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয় থাকে, তরঙ্গ বেগ, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এখানে চিত্র নেই, ধরো আমি একটা তরঙ্গ আঁকি, ঠিক আছে, একটা তরঙ্গ আঁকি, ধরো একটা পূর্ণ তরঙ্গ আঁকলাম, হয়নি, আবার আঁকি। ওকে, একটা তরঙ্গ আঁকলাম। এখন কি এই পূর্ণ তরঙ্গটা সম্পন্ন করতে কত সময় লাগছে, তো টি সময় লাগছে। এটা কি টাইম পিরিয়ড, এখন এটার দৈর্ঘ্য কতটুকু, তরঙ্গ দৈর্ঘ্য সমান, কারণ কি একটা পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ স্পন্দন, তার মানে এটা কি ল্যামডা, এবং এইটা সম্পন্ন কত সময় লাগছে, টি টাইম পিরিয়ড বা পর্যায়কাল সময় পরিমাণ সময় লাগছে। তো এখন যদি আমরা লিখতে পারি, এইটা যদি লিখতে পারি, কি লিখতে পারি যে টি সময়ে এই আমার হাতের লেখা একটু ভালো হয়েছে আগের চেয়ে, দূরত্ব কত ল্যামডা। এতটুকু তো বুঝছো যে একটা তরঙ্গ চিন্তা করলাম, আরো অনেক আছে সামনে হয়তো আছে, বাট এতটুকু কি হিসাবে নিলাম,
যে এই থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। তো একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে ওর কতটুকু সময় লাগছে, টি সময় লাগছে, এবং পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার এই যে দূরত্বটা কত, ল্যামডা। কারণ কি, এইটাও সেম দশায় আছে, এইটাও সেম দশায় আছে, তার মানে সমদশা সম্পন্ন, দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলে, ল্যামডা। তার মানে টি সময়ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, টি সময় ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এটা আবার কি, এটা এখন হচ্ছে এটা একটু মুছে দিই। হয়ে গেছে আমাদের, হয়ে গেছে। এখন দেখো 1 সেকেন্ড সময়, ধরো টি সেকেন্ড, টি এখানে সেকেন্ড দেখে না, ধরো টি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ড সময়, এখানে এটা সম্পন্ন করতে 10 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, সেটাই তো টি। তো টি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত, ল্যামডা বাই টি, ল্যামডা বাই টি, ল্যামডা বাই টি। এইটাই কিন্তু ভি। ভি মানে কি, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা কি বলছিলাম, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, ভি বা বেগ। তার মানে এক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ডিভাইডেড বাই টি, ল্যামডা ডিভাইডেড বাই টি। এটা তো মানো, তাই না, ল্যামডা ডিভাইডেড বাই টি। এখন দেখো আমরা কি জানি, আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু কত, 1/t। এখন দেখো এই জায়গায় পরবর্তী লাইনে কি লিখতে পারি, ল্যামডাটা উপরে রেখে দিলাম, ল্যামডাটা উপরে রেখে দিলাম, বের করে দিলাম, ইনটু কি 1/t, এটা তো লিখতে পারি, তাই না, এটা তো অবশ্যই লিখতে পারি, জাস্ট সিম্পলি এই পাশে বের করে নিয়ে আসছি 1/t। এখন দেখো পরের লাইনে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ল্যামডা ইনটু 1/t এর বদলে কি লিখতে পারি, এফ লিখতে পারি না, এফ লিখতে পারি না, এফ লিখতে পারি না। তাহলে ওভারঅল কি দাঁড়ায়, ওভারঅল কি দাঁড়ায়, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু কত, এফ ল্যামডা। এইটা হচ্ছে বিখ্যাত একটা সূত্র, কারণ এই সূত্রটা দিয়ে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন আমরা সলভ করে ফেলতে পারবো। এই কোশ্চেনটা দিয়েই মানে এইটা দিয়ে সম্পর্কটা দিয়ে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন আমরা সলভ করে ফেলতে পারবো। অবশ্যই এটা একটু মাথায় ভালোভাবে ঢোকানোর চেষ্টা করবো। এখন দেখো এইখানে, এখানে কিন্তু আরো একটা ক্যাচ আছে। এই যে দেখো এখানে দেখো, ভি যদি ফিক্সড, ধরো এফ যদি ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে, আই রিপিট, ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে লেখা যায় না ভি সমানুপাতিক ল্যামডা, এটা তো লেখা যায়, তাই না। তার মানে ভি যেটার বেশি, ল্যামডাও বেশি, যদি এফ এফ কনস্ট্যান্ট থাকে, এফ কনস্ট্যান্ট থাকে। আবার যদি ল্যামডা কনস্ট্যান্ট থাকে, আবার যদি ল্যামডা কনস্ট্যান্ট থাকে, ল্যামডা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লেখা যায় না, ল্যামডা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লেখা যায় ভি সমানুপাতিক এফ, এরকম লেখা যায়, অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। এরকম কিন্তু সম্পর্কগুলো তৈরি করা যায়, সম্পর্কগুলো কিন্তু এইভাবে তৈরি করা যায়। আই রিপিট, আই হোপ তোমরা বুঝছো। তারপর ওই পাশে উল্টে এরকম করা যায়, ধরো ভি কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কি করা যায়, কি করা যায়, এফ সমানুপাতিক 1/λ, তাহলে এফ সমানুপাতিক 1/λ, এরকম কিন্তু লেখা যায়। এই সমানুপাতিক সম্পর্কগুলো আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা ফিউচারের জন্য রেখে দিলাম। চলো এখন কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে ও ই এর, আচ্ছা লাল কালার অংশ দেখা যায় না, সরি, দেখা যাচ্ছে, হ্যাঁ একটা চিত্র আছে, চিত্র থেকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে ও ই এর দূরত্ব নির্ণয় করো, ও থেকে ই পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে নির্ণয় করতে বলছে দূরত্ব, তাহলে কি লেখা যায়, এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কত, ল্যামডা, ল্যামডা না, এই থেকে এই পর্যন্ত কত, এই থেকে এই পর্যন্ত সমদশা সম্পন্ন একটা পূর্ণ স্পন্দন ল্যামডা। তাহলে দূরত্বটা হিসাব করি, টোটাল দূরত্ব ধরো যদি এস ধরি তাহলে ল্যামডা। তারপর এই থেকে এই পর্যন্ত আর একটা ল্যামডা প্লাস ল্যামডা। এরপর হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত আর একটা কত, এই যে ডি থেকে ই পর্যন্ত, ডি থেকে ই পর্যন্ত। এখন দেখো সি থেকে ডি পর্যন্ত, এই দেখো এই পুরোটা সবকিছু বাদ দিয়ে দাও, সবকিছু বাদ দিয়ে জাস্ট এতটুকু নিয়ে চিন্তা করো, এতটুকু নিয়ে চিন্তা করো, একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন না, পূর্ণ স্পন্দন। তাহলে সি থেকে ডি পর্যন্ত এটা কত, ল্যামডার 4 ভাগ না, ল্যামডার 4 ভাগের 1 ভাগ না, দেখো এই একটা ল্যামডা, এতটুকু হচ্ছে একটা ল্যামডা, এতটুকু হচ্ছে একটা ল্যামডা, এই পুরোটা এই থেকে এই পর্যন্ত। তাহলে সি থেকে ডি পর্যন্ত কত, একটা ল্যামডার 4 ভাগের 1 ভাগ না, এইখানে 2 ভাগ আর এইখানে 2 ভাগ, তার মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4, মানে সি থেকে ডি পর্যন্ত নিছি, সি থেকে ডি পর্যন্ত নিছি, সি থেকে ডি পর্যন্ত নিছি। এখন দেখো বাকিটা দেখো, বাকিটা দেখো। এখন দেখো এই জায়গা থেকে ডি থেকে ই পর্যন্ত, ডি থেকে ই পর্যন্ত কত, ল্যামডা বাই 2 না, কারণ কি, এই দেখো এই সি থেকে একেবারে শেষ পর্যন্ত এটা হচ্ছে একটা ল্যামডা, মানে পুরো একটা ল্যামডা। এখন দেখো
এইটা কত, এই যে এই জায়গাটা হচ্ছে λ/2, মানে ল্যামডার অর্ধেক বলা যেতে পারে, ল্যামডার অর্ধেক বলা যেতে পারে। কারণ কি দেখো এখানে যদি 4 ভাগে ভাগ করি, ধরো এটাকে যদি 4 ভাগে ভাগ করি, সি থেকে ডি পর্যন্ত λ/4 মানে 4 ভাগের 1 ভাগ, এইখানে 4 ভাগের 1 ভাগ, এখানে 4 ভাগের 1 ভাগ, এখানে 4 ভাগের 1 ভাগ, তার মানে দুইটা 4 ভাগের 1 ভাগ যোগ করলে একসাথে কত হয়, এই যে দুইটা 4 ভাগের 1 ভাগ যদি যোগ করি তাহলে কত হয় λ/2 এরকম বলা যায় λ/2। তার মানে ডি থেকে ই পর্যন্ত হচ্ছে λ/2, তার মানে λ/2। তার মানে আমাদের কি বলছে, ও থেকে ই পর্যন্ত সবগুলো পাইছি। এখন আমরা যোগ করি, চলো এখন আমরা যোগ করি। এখানে যদি 4 রাখি তাহলে 4 কত, 4 ল্যামডা প্লাস কত, এখানেও কত 4 ল্যামডা, তারপর হচ্ছে এখানে কত ল্যামডা প্লাস এখানে কত 2 ল্যামডা, তাহলে টোটাল কত দাঁড়ায় 4 ডিভাইডেড বাই 8, 8 9 10 11 ল্যামডা ডিভাইডেড বাই 4। আমার आंसर কি হইছে, দাঁড়াও দেখি, 11 ল্যামডা ডিভাইডেড বাই 4, হ্যাঁ হইছে 11 ল্যামডা ডিভাইডেড বাই 4। চলো নেক্সট ম্যাথ আমরা সলভ করার ট্রাই করি। নেক্সট ম্যাথে কি আছে, কোন বিন্দুগুলো সমদশায় এবং কোন বিন্দুগুলো বিপরীত দশায় আছে। এটা সিম্পল, সমদশায় আছে কোন বিন্দুগুলো, দেখো ও বিন্দু এবং এ বিন্দু সমদশায় আছে, মানে এইখানে যে বিন্দুগুলো আছে ওগুলোর কথা বলছে, সমদশায় আছে, ও বিন্দু এবং এ বিন্দু সমদশায় আছে। তারপর বি বিন্দু এবং ডি বিন্দু সমদশায় আছে, বি এবং ডি সমদশায় আছে, বি এবং ডি হচ্ছে সমদশায় আছে। তাহলে ও এবং এ সমদশায় আছে এবং বি এবং ডি এই দুইটা সমদশায় আছে। বাট এই ক্ষেত্রে দেখো ডি এবং ই এই দুইটা কিন্তু বিপরীত দশায় আছে, ডি এবং ই দুইটা বিপরীত দশায় আছে। তারপর হচ্ছে টি এবং ই এই দুইটা বিপরীত দশায় আছে। তারপর কোনটা, তারপর কি বলা যায়, ও এ সমদশায়, তারপর হচ্ছে ও এ সমদশায়, তারপর ও এ সি এই তিনটে হচ্ছে সমদশায়, ও এ সি এই তিনটে হচ্ছে সমদশায়। দেখো ও এ সি তিনটা সমদশায়, বি এবং ডি সমদশায়, আর হচ্ছে ডি এবং ই দুইটা হচ্ছে বিপরীত দশায়, ডি এবং ই হচ্ছে বিপরীত দশায়, ডি ই এর সাথে ডি ই, তারপর বি ই এগুলো হচ্ছে বিপরীত দশা আছে। আই হোপ বুঝছো এটা। আচ্ছা সরল দোলন কাল এটা কেন আসলো ভাই, এটা তো সরল দোলক আমরা পড়ছি, দাঁড়াও এটা কেটে দিই। আচ্ছা দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, যে কোন তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 200 হার্টজ, কোন তরঙ্গের কোথায় গেল, কোন তরঙ্গের কম্পাঙ্ক বা এফ ইজিক্যাল টু কত দেওয়া আছে, এফ ইজিক্যাল টু কত, এফ ইজিক্যাল টু 200 হার্টজ দেওয়া আছে। ওই তরঙ্গ 500টি পূর্ণ স্পন্দন মানে স্পন্দন সম্পন্ন করতে কত সময় নেবে। তো কম্পাঙ্ক এফ মানে আমরা কি জানি, এফ মানে কি জানি, যে প্রতি সেকেন্ডে কতটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে। তার মানে প্রতি সেকেন্ডে 200টা পূর্ণ কম্পন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে 200টা পূর্ণ কম্পন সম্পন্ন করে। তার মানে 200টা কম্পন সম্পন্ন করতে ও সময় নেয় কত, 1 সেকেন্ড। এটি তো বলছে কম্পাঙ্কের মানেই তো এটা, তাই না, কম্পাঙ্কের মানেই তো এটা। এখন এখানে প্রশ্ন কি বলছে, 500টা পূর্ণ স্পন্দন বা 500টা পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত সময় লাগবে। তাহলে ঐকিক নিয়ম সাধারণ, একটা কম্পন সম্পন্ন করতে তাহলে কত সময় লাগবে, 1 ডিভাইডেড বাই 200। তাহলে 500টা পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত সময় লাগবে, 1 ডিভাইডেড বাই 200 ইন্টু 500 তো যদি আমি কি করি 5/2 তাহলে কত 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড না, হ্যাঁ 2.5 সেকেন্ড, হ্যাঁ এরকমই সময় লাগবে, 2.5 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা এরপরে কি, এরপরে কোশ্চেনটা আছে দেখি, যে একটা শব্দ তরঙ্গের বেগ হচ্ছে এইটা, একটা শব্দ তরঙ্গের বেগ হচ্ছে ভি, এইটা তরঙ্গটি 13 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। সিম্পল একেবারে গতিবিদ্যার ম্যাথ। কি দেওয়া আছে, বেগ ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, অবশ্যই সমবেগ, এখানে ত্বরণ নাই, সমবেগ ত্বরণ নাই, তাহলে কি চিন্তা করতে পারি, অতিক্রান্ত দূরত্ব বলছে, অতিক্রান্ত দূরত্ব s = কত, s = vt, তাহলে s = কত দাঁড়ায়, v কত, v হচ্ছে 343 ইনটু t কত, t হচ্ছে 13 সেকেন্ড, তাহলে কত দাঁড়ায় 343 ইনটু কত, ইনটু হচ্ছে 13, তাহলে হচ্ছে 4459 মিটার, 4459 মিটার, কারণ সবগুলো এসে এককে আছে, মিটার পার সেকেন্ড, তাহলে তো দাঁড়ায়। তারপর বলছে 480 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকার বাতাসে 72.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ সৃষ্টি করে। মানে 480 হার্টজ কম্পাঙ্ক, এফ হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট
মানে কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা বাতাসে এত সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ সৃষ্টি করে, বাতাসে ওই শব্দের বেগ কত? তাহলে কম্পাঙ্ক এফ দেওয়া আছে, এফ কত? আমরা এখানে যদি লিখি এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু 480 বা 480 হার্টজ, 480 হার্টজ। তারপর বলছে সুরশলাকা বাতাসে 72.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যাম্বডা হচ্ছে 72.5 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে কিভাবে মিটারে কনভার্ট করবো? 100 দ্বারা ভাগ করতে হবে। 72.5 ডিভাইডেড বাই 100, 72.5 ডিভাইডেড বাই 100 কত দাঁড়ায়? 0.725 মিটার। কারণ সবগুলাই যেহেতু এসআই এককে আছে, আমরা এসআই এককে নিয়ে নেব। তাহলে এখন বলছে শব্দের বেগ কত? আমরা সিম্পল সূত্র জানি, v ইজ ইকুয়াল টু কত? v ইজ ইকুয়াল টু হচ্ছে f ল্যাম্বডা। আমাদের কাছে f আছে, ল্যাম্বডা আছে। f কত? 480, ল্যাম্বডা কত? 0.725। তাহলে আমরা যদি গুণ করি 480 কত দাঁড়ায়? 348 মিটার পার সেকেন্ড, 348 মিটার পার সেকেন্ড ওই শব্দের বেগ। সিম্পল কিছু ম্যাথ, একেবারে কমপ্লেক্স কোনো ম্যাথ না এগুলো কিন্তু। তারপর পরে ম্যাথে আছে ঢাকার বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে হচ্ছে 630 হার্টজ কম্পাঙ্কের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে, মানে বেতার তরঙ্গের ক্ষেত্রে। আমরা কি বলছিলাম যে আমরা যে নেটওয়ার্কগুলো ইউজ করি বেতার তরঙ্গ সব ক্ষেত্রেই হচ্ছে এই কি বলে ওয়েভ ব্যবহার করা হয় বা তরঙ্গ ব্যবহার করা হয়। যে দেখবা বেতার কি বলে, বেতার রেডিও স্টেশনে বিশাল টাওয়ার থাকে, ওই টাওয়ারের মাধ্যমে সিগন্যালগুলো প্রেরণ করা হয়। আমরা রেডিওতে বা ফোনে যেভাবেই করি আমরা এই নেটওয়ার্কগুলো রিসিভ করে শুনি। সেক্ষেত্রে কি বলছে যে ঢাকা বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে হচ্ছে 630 হার্টজ কম্পাঙ্কে অনুষ্ঠান প্রচার করেছে। রেডিও তরঙ্গের বেগ হচ্ছে এত হলে ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। এটাও সেম ম্যাথ, আমাদেরকে এফ দেওয়া আছে, আমাদের তরঙ্গের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যাম্বডা বের করতে বলছে। তা আমরা কি জানি v ইজ ইকুয়াল টু কত? f ল্যাম্বডা। তাহলে ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কত? ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কত? v ডিভাইডেড বাই f। তাহলে এখানে বেগ v কত? v হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর হচ্ছে f কত? f হচ্ছে 630 হার্টজ। তাহলে অ্যানসার কত দাঁড়ায়? 3 × 10⁸ ডিভাইডেড বাই 630। কি হলো? 630 কত? 476,190.47 মিটার। আচ্ছা এটা কি ভুল হয়েছে? মেবি ভুল হয়েছে, এটা আমার ক্যালকুলেশন বা ম্যাথে করতে ভুল করছে কোন জায়গায়। আচ্ছা সরি, হ্যাঁ ম্যাথে এখানে ভুল আছে, সরি। এখানে হচ্ছে কিলোহার্টজ। তাহলে কিলোহার্টজ যদি দেওয়া থাকে, সরি কিলোহার্টজ, তাহলে f ইজ ইকুয়াল টু কত? 630 কিলোহার্টজ। তাহলে কিলোহার্টজকে হার্টজে কিভাবে কনভার্ট করব? 630 ইনটু 1000 বা 10⁻3। তাহলে 630 ইনটু 10⁻3 বা 1000 যেটাই বল। তাহলে 3 × 10⁸ ডিভাইডেড বাই 630, এই কি হয়েছে? 630 ইনটু 1000, তাহলে কত দাঁড়ায়? 476 মিটার। তাহলে কত দাঁড়ায়? 476.19 মিটার। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এখন একটু কমপ্লেক্স ম্যাথ আসছে যে পানিতে সৃষ্ট একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত, যদি বায়ু এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে এত এত হয় তাহলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পন কোণ নির্ণয় করো। কি বলছে যে পানিতে সৃষ্ট একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার। তাহলে সরি, দুইটা ভাগে আমরা ভাগ করি, এই ধরো পানি এবং এই ধরো বায়ু। তাহলে এইটা হচ্ছে ওয়াটার আর এইটা হচ্ছে এয়ার। এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে এয়ার। এখন কি বলছে যে বায়ু এবং পানিতে শব্দের বেগ, তাহলে বায়ুতে বা এয়ারে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পানিতে শব্দের বেগ বলছে 1425 মিটার পার সেকেন্ড, এটা বলছে। এরপর বলছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত? 8.75 মিটার। তাহলে 8.75 মিটারকে কিভাবে, 8.75 সেন্টিমিটারকে কিভাবে মিটার কনভার্ট করব? 8.75 ডিভাইডেড বাই 100, তাহলে কত? 0.087। তাহলে এটা কত? এটা হচ্ছে পানিতে বা ওয়াটারে হচ্ছে ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কত? ল্যাম্বডা হচ্ছে 8.75 না তো সরি 0.0875 মিটার। আর এগুলো কি? এগুলো হচ্ছে ভিডব্লিউ দিলাম আর এটা দিলাম ভি এয়ার, আর এটাকেও দিলাম ল্যাম্বডা ডব্লিউ। এখন সবগুলো চিন্তা করব, মানে যেগুলো ডেটা দেওয়া আছে এগুলো আমরা লিখছি। এখন চিন্তা করব কি বলছে যে পানিতে একটা তরঙ্গ সৃষ্টি করছে, একটা শব্দের তরঙ্গ।
তার মানে একটা উৎস থেকে শব্দ তৈরি হয়েছে, তার মানে দুই ক্ষেত্রে এটা যেখানে যাক, যে মাধ্যমে যাক, দুই ক্ষেত্রেই এফ কিন্তু সেম থাকবে। আমরা কি বলে আসছিলাম যে যে মাধ্যমে যাক একটা উৎস থেকে যদি শব্দ তৈরি হয় সেক্ষেত্রে দুই জায়গায় মাধ্যম ভিন্ন হলেও এফ বা কম্পাঙ্ক সেম থাকবে। তার মানে দুই ক্ষেত্রেই কম্পাঙ্ক একই থাকবে, দুই ক্ষেত্রেই কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি একই থাকবে। এখন বলছে যে পানিতে এটার তরঙ্গ দৈর্ঘ্য এত, পানিতে এটার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা এত, আমরা একটা দেওয়াই আছে। যদি বায়ু এবং পানিতে শব্দের বেগ, বায়ু এবং পানিতে শব্দের বেগ এত, বায়ু এবং পানিতে শব্দের বেগ এত হয়, তবে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তবে বায়ুতে এর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। সিম্পলি আমাদের কি দেওয়া আছে, এই যে ওয়াটার বা পানি রিলেটেড জিনিসে বেশি তথ্য দেওয়া আছে, কারণ কি এখানে ল্যামডাটা দেওয়া আছে। সো এই জায়গা থেকে আমরা বের করে ফেলতে পারি। আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন যদি আমরা ওয়াটার বা পানির ক্ষেত্রে চিন্তা করি, পানির ক্ষেত্রে কি দেওয়া আছে, পানির ক্ষেত্রে পানিতে বেগ দেওয়া আছে, শব্দটা অবশ্যই দেওয়া আছে। ভি কত দেওয়া আছে, 1425 দেওয়া আছে মিটার পার সেকেন্ড। এফ ফ্রিকোয়েন্সি আমরা জানি না, ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 0.0875। তাহলে এখানে এফটা কিভাবে বের করবো, ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করবো, জাস্ট এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে 1425 ডিভাইডেড বাই কত, 0.0875, তাহলে কত দাঁড়ায়, 1425 ডিভাইডেড বাই অ্যান্সার কত দাঁড়ায়, 16285 হার্টজ। আচ্ছা এটা হয়েছে, দাঁড়াও দেখি, আমি বারবার দেখতেছি অ্যান্সার হয়েছে কিনা, অ্যান্সার হয়েছে কিনা দেখি। হ্যাঁ হয়েছে, 16285, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন কি বলছিলাম যে পানিতে এবং ওয়াটারে কি বল, ওয়াটার আর পানিতে একই, ধরো কি বলি, পানিতে এবং হচ্ছে এয়ারে, মানে ওয়াটারে এবং এয়ারে, পানিতে এবং বাতাসে দুই জায়গায় এফ বা ফ্রিকোয়েন্সি সেম থাকবে, কম্পাঙ্ক সেম থাকবে। সো এক্ষেত্রেও কি থাকবে, এফটা সেমই থাকবে, এই এফই থাকবে। তাহলে এখন যদি আমরা ইসের জন্য চিন্তা করি, এয়ার বা বাতাসের জন্য চিন্তা করি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে বাতাসের ক্ষেত্রে এয়ারের ক্ষেত্রে ভি দেওয়া আছে না, 330 বা 330, তাহলে কত দাঁড়ায় 330। এফ কত দেওয়া আছে, এফ তো আমরা বের করলাম কত, 16285.71, যাই হোক 71 ইন্টু কত, ইন্টু ল্যামডা। ল্যামডাটা আমাদেরকে বের করতে হবে, কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে বায়ুর ক্ষেত্রে। তাহলে ল্যামডা কত, এইটা এই পাশে চলে আসবে, তাহলে 330 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে কত দাঁড়ায় 0.020 মিটার। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে। আই হোপ এটা বুঝছো তোমরা। একেবারে সোজা ম্যাথ, খুব একটা কঠিন না, একেবারে সোজা না আবার কঠিনও না। এরপরে কি আছে, 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো। পাথরটির দোলনকাল কত, দোলনকালের ম্যাথ, দোলনকালের সূত্র পড়ছি আমরা কি, টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে এখানে কি লাগবে আমাদের, শুধুমাত্র কার্যকর দৈর্ঘ্যটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে 1 মিটার লম্বা একটু সুতা দিয়ে কত গ্রাম ভরের বস্তু ঝুলাই যাচ্ছে, কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে সুতার দৈর্ঘ্যটা লাগবে। তো সুতার দৈর্ঘ্যটা আমরা কি জানি, 1 মিটার। তাহলে 2π√কত 1 মিটার, তাহলে 1 ডিভাইডেড বাই কত, জি 9.8, তাহলে কত দাঁড়ায় 2 into 3.1416 into √1 by 9.8, 2.007, মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে ধরা যায়, 2.0007 2 সেকেন্ডে ধরা যায়। তারপর হচ্ছে এই চিত্রে তরঙ্গ দৈর্ঘ্যটির এ থেকে বি তে পৌঁছাতে 2.5 into 10⁻⁻1 সেকেন্ড সময় লাগে। তরঙ্গটির বেগ নির্ণয় করতে বলছে, এই তরঙ্গটার বেগ নির্ণয় করতে বলছে, ভি নির্ণয় করতে বলছে। তো ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমাদেরকে ভিটা বের করতে বলছে, আমাদের এফ বের করতে হবে, ল্যামডা বের করতে হবে, এফ বের করতে হবে, ল্যামডা বের করতে হবে, এফ বের করতে হবে, ল্যামডা বের করতে হবে। এখন আমরা কিভাবে এফ এবং ল্যামডা বের করতে পারি, দেখো আমি সবসময় ম্যাথ করার ক্ষেত্রে কি বলি, যে কোনো একটা তথ্য যদি চাই ওই সূত্রটা আগে লিখবা, তারপর চিন্তা করবা কি কি আমাদের লাগবে। আমাদের নির্ণয় করতে বলছে ভি, তার মানে ভি আমরা বের করবো, আমাদের লাগবে এফ এবং ল্যামডা। এখন এফ কিভাবে বের করতে পারি, এফ এর আরেকটা সূত্র আছে না, এফ ইজ ইকুয়াল টু কি 1/t, এটা তো আমরা জানি, এবং টিটা কিন্তু এখানে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, এ থেকে বি মানে কি, একটা সম্পন্ন করছে, সাইকেল সম্পন্ন করছে না, একটা সাইকেল সম্পন্ন করছে না এ থেকে বি পর্যন্ত। তার মানে এ থেকে বি পর্যন্ত যাইতে যে সময় লাগছে ওইটাই তো টি বা টাইম পিরিয়ড, তাই না, ওইটাই তো টি বা টাইম পিরিয়ড, পর্যায়কাল। সো টি কত আমাদের 2.5 into 10⁻⁻1 সেকেন্ড, তার মানে টি আমরা জানি।
তাহলে এফ এর জায়গা থেকে কিভাবে বের করতে পারি 1 বাই কত 2.5 ইনটু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1 তাহলে 1 ডিভাইডেড বাই 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1 দাঁড়ায় 4 সেকেন্ড 4 হার্স 4 হার্স পাইছি আমরা। তো এখন ভি বের করার জন্য আমরা এফ পাইছি কত 4 হার্স। এখন আমাদেরকে কি লাগবে ল্যামডাটা লাগবে। ল্যামডাটা কিভাবে বের করব দেখো এখানে আমাদের লাগবে কি এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এ থেকে বি পর্যন্ত দূরত্ব লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে এ থেকে সি পর্যন্ত দূরত্ব। তাহলে এ থেকে সি পর্যন্ত আসলে কি বুঝাইছে সেইটা একটু দেখি। এ থেকে বি পর্যন্ত এইটা কি, এইটা হচ্ছে ল্যামডা, আমাদের এইটাই লাগবে। কিন্তু এর সাথে আবার কি আছে, বি থেকে সি পর্যন্ত আছে। সো বি থেকে সি পর্যন্ত আসলে কি বুঝাইছে, এইটা হচ্ছে পুরো একটা সাইকেল, এইটার দূরত্বটা হচ্ছে ল্যামডা। তাহলে এতটুকু কত ল্যামডার অর্ধেক না? তার মানে এই থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব কত, এ থেকে বি পর্যন্ত একটা ল্যামডা, আর বি থেকে সি পর্যন্ত এতটুকু হচ্ছে ল্যামডার অর্ধেক। তার মানে ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু কত, এই পুরো দূরত্বটা কত 12.75। তাহলে এখানে যদি বের করি হ্যাঁ কত 2 ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু কত 12.75। তাহলে এখান থেকে যদি বের করি 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইনটু 12.75। এখান থেকে ল্যামডাটা বের করতে চাই তাহলে কি করতে হবে, 2 কে উপরে পাঠিয়ে দিতে হবে, 3 কে নিচে পাঠিয়ে দিতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, 12.75 ইনটু 2 ডিভাইডেড বাই 3। তাহলে কত বের হয় ল্যামডা কত বের হয় 12.75 ইনটু 2 ডিভাইডেড বাই কত ইনটু 2 ডিভাইডেড বাই 3। তাহলে 8.5 12.75 টু 2 ডিভাইডেড 8.5। তাহলে এই থেকে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের হয় 8.5 মিটার। তাহলে এখানে ল্যামডা পাইছি 8.5 মিটার। তাহলে এই দুইটা যদি গুণ করে তাহলে আমাদের ভি কত বের হয়, আমাদের ভি বের হয় কত, এখানে লিখি আমরা ভি কত বের হয়, ভি ইকুয়াল টু কত বের হয়, দুইটা যদি গুণ করি 4 ইনটু 8.5 তাহলে 4 ইনটু 8.5 কত 34 মিটার পার সেকেন্ড। আই হোপ এটা বুঝছো, না বোঝার মতো কিচ্ছু না এখানে। তারপর বলছে একটা পাহাড় থেকে 500 মিটার দূরে দাঁড়িয়ে নিশা 850 হার্জ কম্পাঙ্কের শব্দে চিৎকার করছে। নিশা হচ্ছে পাহাড়ের সামনে দাঁড়িয়ে এত হার্জ কম্পাঙ্কের চিৎকার করছে। বাতাসের শব্দের বেগ এত হলে শব্দটি পাহাড়ে পৌঁছাতে কত সময় নেবে এবং কতটি পূর্ণ দোলন সম্পন্ন করবে এটা নির্ণয় করতে বলছে। সো আমাদের কাছে কি দেওয়া আছে, এই ধরো এখানে নিশা দাঁড়ায় আছে, আচ্ছা মানুষ আঁকার দরকার নেই, ধরো এখানে নিশা দাঁড়ায় আছে, ওকে এখানে হচ্ছে একটা পাহাড়। তো এই পাহাড় থেকে এটার দূরত্ব কত 500 মিটার, এই থেকে দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন যে শব্দটা করছে শব্দটার কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু 850 হার্জ বা 850 হার্জ কম্পাঙ্কের শব্দে চিৎকার করলো। বাতাসের শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। তাহলে এই থেকে এই পর্যন্ত শব্দটা পৌঁছাতে কত সময় নেবে এবং কতটা পূর্ণ দোলন সম্পন্ন করবে, কতটা সময় নেবে এটা তো বের করতে পারি, তাই না? আমরা কি জানি এস অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ভিটি, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে এই পর্যন্ত গেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে 500 মিটার 500 মিটার। এটার বেগ কত ছিল, বেগ ছিল 340। টি কতটুকু সময় লাগছে সেটি তো বের করতে বলছে, যে শব্দটা পৌঁছতে কত সময় নেবে টিটা বের করতে বলছে। সো টি ইজ ইকুয়াল টু কত 500 ডিভাইডেড বাই 340। তাহলে 500 ডিভাইডেড বাই 340 কত 1.47 সেকেন্ড। এটা বের হয়ে গেল আমাদের কতটুকু সময় লাগে। এখন বের করতে বলছে যে এই সময়টা মানে এই থেকে এই পর্যন্ত যাইতে কতটা পূর্ণ দোলন সম্পন্ন করছে এটা বের করতে বলছে, কতটা পূর্ণ দোলন সম্পন্ন করছে এটা আমাদের বের করতে বলছে। এখন আমাদের এইটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে, ল্যামডাটা বের করতে হবে। ল্যামডাটা কেন বের করতে হবে সেটা পরে বলতেছে, আগে বের করি। ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে ভি কত, ভি হচ্ছে 340, এফ কত, এফ হচ্ছে 850 হার্জ ইজ ইকুয়াল টু ল্যামডা। তাহলে ল্যামডা কত, ল্যামডা ইজ ইকুয়াল টু কত 340 ডিভাইডেড বাই 850 ডিভাইডেড বাই 850, তাহলে কত 0.4 মিটার।
তাহলে এই জায়গা থেকে এই জায়গায় এগুলো কিভাবে গেছে, এক তরঙ্গ আকারে গেছে শব্দটা, তাই না? তরঙ্গ আকারে গেছে। শব্দ তরঙ্গ এইভাবে যায় না কিন্তু, আর এই শব্দ তরঙ্গ এইভাবে যায় না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে কি, এখন যদি আমরা চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, এই থেকে এই পর্যন্ত কি একটা সাইকেল সম্পন্ন হয়েছে। সো এই থেকে এই পর্যন্ত এটার দূরত্বটা কি, এইটার দূরত্বটা হচ্ছে ল্যামডা পরিমাণ দূরত্ব। আবার এই থেকে এই পর্যন্ত যাওয়া, এক্ষেত্রে কতটুকু, ল্যামডা। আবার এই থেকে এই পর্যন্ত ল্যামডা। তার মানে ও এই থেকে এই পর্যন্ত টোটাল যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা কি, যতটুকু যে কয়টা পূর্ণ স্পন্দন বা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে সেইটা, যে কয়টা পূর্ণ স্পন্দন বা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে। তো কতগুলো পূর্ণ সাইকেল সম্পন্ন করছে সেটা বের করতে বলছে। মানে ও 500 মিটার পথ অতিক্রম করতে ও কতটুকু পূর্ণ সাইকেল সম্পন্ন করছে সেইটা বের করতে বলছে। সো একটা সাইকেলের দৈর্ঘ্য হচ্ছে এইটা, একটা সাইকেলের দৈর্ঘ্য হচ্ছে এইটা, একটা সাইকেল দৈর্ঘ্য হচ্ছে এইটা। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি, কিভাবে বের করতে পারি একটু চিন্তা করে বলো তো, একটু চিন্তা করে বলো। আমি আবার একটু আঁকি, তোমাদের মাথায় ঢুকতেছে না বুঝছি। আচ্ছা, ল্যামডা ছিল কত, 0.4 মিটার। আর টোটাল অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু কত, এস ইজ ইকুয়াল টু 500 মিটার। এরকমই ছিল মেবি, এই থেকে এই পর্যন্ত। ওকে, এখন দেখো এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক ল্যামডা পরিমাণ, একটা ল্যামডা পরিমাণ। এই থেকে এই পর্যন্ত একটা ল্যামডা পরিমাণ, একটা ল্যামডার মানে হচ্ছে 0.4। তার মানে একটা ল্যামডা পরিমাণ, একটা ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, একটা ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে, মানে একটা সাইকেল অতিক্রম করতে, একটা সাইকেল অতিক্রম করতে ও 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করতে ও কয়টা পূর্ণ স্পন্দন দেয়, একটা পূর্ণ স্পন্দন দেয়, একটা পূর্ণ স্পন্দন দেয়। এটা পুরোটা তোমরা লিখবে কিন্তু। তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, 1/0.4। তাহলে ও 500 মিটার দূরত্ব অতিক্রম করতে, 500 মিটার দূরত্ব অতিক্রম করতে কতগুলো পূর্ণ স্পন্দন দেয়, 0.4 ইন্টু 500, 0.4 ইন্টু 500। তাহলে 500 ডিভাইডেড বাই 0.4, তাহলে কত, 1250টা, 1250টা হয়েছে। দেখি দাঁড়াও, 1250টা হওয়ার তো কথা, 1250টা এই পৃষ্ঠায় নাই, এই পৃষ্ঠায় 1250টা, 1250 করি, হ্যাঁ 1250টা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন সম্পন্ন করে। আই হোপ এটা বুঝছো। তো আবার বুঝাই, একটা তো মানে একটা পূর্ণ স্পন্দনে ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 0.4 মিটার দূরত্ব অতিক্রম করছে। একটা পূর্ণ স্পন্দনে ও 0.4 মিটার দূরত্ব অতিক্রম করছে, একটা পূর্ণ স্পন্দনে। কিন্তু ওর কতটুকু পথ পাড়ি দিতে হবে, টোটাল 500 মিটার পথ পাড়ি দিতে হবে। তো 500 মিটার পথ পাড়ি দিতেও কয়টা পূর্ণ স্পন্দন দেয়, 500 মিটার পথ পাড়ি দিতেও কয়টা পূর্ণ স্পন্দন দেয় সেইটা আমাদের বের করতে হবে। সো এখানে কি দেওয়া আছে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, একটা পূর্ণ স্পন্দন দেয়। তাহলে 500 মিটার অতিক্রম করতে গিয়ে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, এই পরিমাণ পূর্ণ স্পন্দন দেয় 1250টা, 1250 তা পূর্ণ স্পন্দন দেয়। ওকে, এরপর কি বলছে যে একটা নির্দিষ্ট মাধ্যম পিতে দুইটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক যথাক্রমে এত এত। তাহলে আমরা হচ্ছে দুইটা ভিন্ন উৎস আবার ধরে নিলাম, দুইটা ভিন্ন উৎস ধরে নিলাম, এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 2। তাহলে দুইটা ভিন্ন উৎস হাতে একটা নির্দিষ্ট মাধ্যম, মানে মাধ্যমটা একই, মানে দুইটা ভিন্ন উৎস, ধরো একটা মাধ্যম একটা মাধ্যম, এখানে আমি দুইটা ভিন্ন উৎস দিয়ে একটা শব্দ তৈরি করছি। এইটার কথাই চিন্তা করো, এইটা যে কোনো একটা মাধ্যম, আমি এইটা দিয়ে একটা শব্দ তৈরি করছি, এইটা দিয়ে একটা শব্দ তৈরি করছি, আলাদা আলাদা দুইটা শব্দ তৈরি করছি। এখন এই পাশে কতটুকু বেগে বা কিভাবে যাবে সেটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করবো, এই জন্য আলাদা আলাদা ভাবে একটু আইডেন্টিফাই করি। তাহলে ধরি এইটার প্রথম পার্টটার কম্পাঙ্ক f1 হচ্ছে 340 হার্টজ। এখন বলতে পারো ভাই একটু আগে যে বলছিলেন যে মানে কি বলে কম্পাঙ্ক সেম হয়, কম্পাঙ্ক সেম হয় কখন, যখন উৎস একই থাকে, শব্দের সোর্স, সাউন্ডের সোর্স বা ওয়েভের সোর্স একই থাকে, তখন কম্পাঙ্ক একই থাকে, বাদ বাকি সময় তো কিন্তু থাকে না। তাহলে 2 নম্বরটা ধরলাম f2, কত এটা 400 হার্টজ, 400 হার্টজ এটা ধরলাম। ওকে, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, মানে একটা নির্দিষ্ট মাধ্যম, এটা একটা নির্দিষ্ট মাধ্যম, তার মানে দুই ক্ষেত্রেই ভি সেম হবে, ভিপি ধরলাম, ভিপি দুই ক্ষেত্রেই সেম হবে। এখন বলছি পি মাধ্যমে শব্দের বেগ কত, পি মাধ্যমে শব্দের বেগটা কত বের করতে বলছে। মানে মাধ্যম তো একটাই,
শব্দ দুইটা বাট মাধ্যম তো একটাই, তো সেক্ষেত্রে ভি তো একই মাধ্যম, তো সেমই থাকবে, একই মাধ্যম যেহেতু ভি কিন্তু সেমই থাকবে। তো বি মাধ্যমে শব্দের বেগটা বের করতে বলছে, এই শব্দটার বেগটা বের করতে বলছে। সো কিভাবে বের করবো, সিম্পলি এখানে কি বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, ধরো এটা ধরলাম λ1, এটাকে ধরলাম λ2। এখন এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য λ1 মাইনাস λ2, এইটা ইজ ইকুয়াল টু 0.165, এইটাও তো দিতে পারি। আবার λ2 মাইনাস λ1 ইজ ইকুয়াল টু 0.165, এইটাও তো দিতে পারি, তাই না? কোনটা সঠিক এখন বলো তো, কোনটা সঠিক বলো পারলে, কোনটা সঠিক একটু চিন্তা করো তো, কোনটা সঠিক? বসাই দিলে হবে এই জায়গায়? অবশ্যই বসাই দিলে হবে না, অবশ্যই বসাই দিলে হবে না। এইখানে এই জন্যই আমি একটা জিনিস পড়াইছিলাম, এটা তোমরা 99% মানুষজন এটা মাথায় নেও না। এখানে কি দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, v is equal to f lambda, v is equal to কত, f lambda, v is equal to কত, f lambda। এখন দেখো এখানে কনস্ট্যান্ট জিনিসটা কোনটা, v টা কনস্ট্যান্ট, v কনস্ট্যান্ট, v দুই জায়গায় সেম, মানে v কনস্ট্যান্ট, v স্থির আছে, v ধ্রুবক, তার মানে v কনস্ট্যান্ট। সো এই জায়গায় যদি v কনস্ট্যান্ট থাকে, তার মানে v টাকে যদি এক পাশে নিয়ে যায় তাহলে কত দাঁড়ায়, f is equal to কত, v ডিভাইডেড বাই ল্যামডা, বা v ডিভাইডেড বাই ল্যামডা, বা এটাকে লেখা যায় v ইন্টু 1 বাই ল্যামডা, এরকম লেখা যায়। তাহলে f is equal to কত, f is equal to v ইন্টু 1 বাই ল্যামডা, এটা তো লেখা যায়, তাই না? কারণ কি এখানে ভিটা স্থির বা ভিটা কনস্ট্যান্ট, ধ্রুবক, দুই জায়গায় সেম, এই জন্য ভিটাকে আলাদা করে নিছি। সো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, তোমাদের এতদিন পর্যন্ত যে কনস্ট্যান্টের জিনিসপত্র পড়ে আছে, তো এই লাইন থেকে লিখতে পারি না, f সমানুপাতিক 1 বাই ল্যামডা, এটা কি লিখতে পারি না বলো, এটা কি লিখতে পারি না? অবশ্যই পারি। তার মানে এখানে কি বোঝায়, যে f বাড়লে ল্যামডা বাড়বে, মানে ল্যামডা কমবে, সরি ব্যস্তানুপাতিক যেহেতু সম্পর্ক, দুইটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে f বাড়লে ল্যামডা কমবে, f বাড়লে ল্যামডা কমবে, f কমলে ল্যামডা বাড়বে। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, f দেওয়া আছে, f দেওয়া আছে, ধরো এইটাকে ধরছি f1, এইটাকে ধরছি f2, তাহলে f1 যেইটার বড়, f1 যেইটার বড়, সেক্ষেত্রে ল্যামডা 1 ওইটার কি হবে, ছোট হবে। f1 যেইটার বড়, ল্যামডা 1 ছোট, উল্টাটা হবে। আই রিপিট, আমরা এখান থেকে বের করছি f ব্যস্তানুপাতিক ল্যামডা, f ব্যস্তানুপাতিক ল্যামডা বা f সমানুপাতিক 1 বাই ল্যামডা, মানে কি, মানে হচ্ছে f যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে, আবার f যদি কমে তাহলে ল্যামডা কি হবে, বাড়বে, ল্যামডা বাড়বে। তো এই ক্ষেত্রে দেখো f কোনটার বেশি, f হচ্ছে এইটার, f2 এর বেশি, f2 যেটাকে ধরছি f2 বেশি, তার মানে এই ক্ষেত্রে f2 যদি বেশি হয়, মানে f2 যদি বড় হয়, তার মানে ওইটার ল্যামডাটা হবে ছোট, তার মানে ল্যামডা 2টা হচ্ছে ছোট, এই ক্ষেত্রে ল্যামডা 2টা হচ্ছে ছোট। আশা করি বুঝছো ভাই, এর চেয়ে মানে সহজ ভাষা আর বোঝাইতে পারি না, এর চেয়ে সহজ ভাষায় বোঝাইতে পারি না। আবার ওই এই ক্ষেত্রে চিন্তা করো 340, এটাকে ধরছি কি f1, তাহলে f1 মানে f এইটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, তার মানে এই ক্ষেত্রে ল্যামডাটা বড়, তার মানে ল্যামডা 1টা বড়, f1 যেহেতু ছোট তার মানে ল্যামডা 1টা বড়, তার মানে এই ক্ষেত্রে কোনটা সঠিক হবে, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, কারণ কি ল্যামডা 1টা বড়, ল্যামডা 2টা ছোট, ল্যামডা 1টা বড়, ল্যামডা 2টা ছোট, তার মানে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0.165, 0.165। আশা করি এতটুকু বুঝছো ভাইয়া। এখন হচ্ছে ম্যাথের নেক্সট পার্টে আমরা যাই। এগুলো একটু কমপ্লেক্স ম্যাথ, আমরা টেস্ট পেপারে ম্যাথ সলভ করবো, তখন অনেক কিছু সহজ হয়ে যাবে, কারণ সহজ সহজ ম্যাথগুলো সলভ করবো। এগুলো একটু কষ্ট হচ্ছে তোমাদের, বুঝতে পারছি, বাট ভাইয়া ভালো রেজাল্ট করার জন্য একটু তো কষ্ট করতে হবে, তাই না? তার মানে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত, 0.165, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0.165, তাহলে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0.165, তাহলে আমরা কি জানি, এখান থেকে লিখতে পারি, এখানে কি জানি, আচ্ছা এখানে আমরা একটু মুছি লিখি, ভিপি f1 ল্যামডা 1, এটা তো লিখতে পারি। এখানে কি ভিপি ইজ ইকুয়াল টু f2 ল্যামডা 2, কারণ কি ভিপি দুই ক্ষেত্রেই সেম, ভেলোসিটি দুই ক্ষেত্রেই সেম। এটা নিচে রাখি, ওকে। তাহলে এই জায়গা থেকে কি লিখতে পারি, ল্যামডার ভ্যালুটা আমরা যদি বের করি, তাহলে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত, ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত, ভিপি ডিভাইডেড বাই কত, f1, আর এই ক্ষেত্রেও ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত, ভিপি ডিভাইডেড বাই f2, ভিপি ডিভাইডেড বাই f2। তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 এর জায়গায় যদি মানগুলো বসাই দিই, ভিপি ডিভাইডেড বাই f1
মাইনাস ল্যামডা 2 এর জায়গায় যদি বসাই ভিপি ডিভাইডেড বাই F2 যদি বসাই 0.165 তাহলে ভিপি কমন নিতে পারি, তাহলে 1/F1 মাইনাস 1/F2 ইজ ইকুয়াল টু কত 0.165। F1 এবং F2 এর ভ্যালু জানি, তাহলে সবগুলো যদি বসাই দিই তাহলে ভিপি ইনটু কত হয়, এটা যদি বসাই দিই ভ্যালুগুলা তাহলে 1/F1 কত, F1 হচ্ছে F1 ধরছিলাম কত 340 মাইনাস 1/F2 কত, F2 হচ্ছে 400 ইজ ইকুয়াল টু কত 0.165। এখন বাকিটা কোথায় লিখবো ভাই, 165। তাহলে এইটা আমরা করি যোগ বিয়োগ করি 1/340 মাইনাস 1/400 কত বের হয় 0.000 যেটাই হোক, যেটা বের হবে 0.165 ডিভাইডেড বাই অ্যান্সার দিয়ে দেবো, তাহলে 0.165 ডিভাইডেড বাই অ্যান্সার, তার মানে বেগ হচ্ছে 374। তাহলে ভিপি দ্বারা এখান থেকে বের হয় ভিপি ইজ ইকুয়াল টু কত 374 মিটার পার সেকেন্ড, 346 মিটার পার সেকেন্ড। আই নো তোমাদের একটু কষ্ট হয়েছে ভাইয়া, আমারও প্যারা খেয়ে গেছে, মানে আমিও প্যারা খেয়ে গেছি ম্যাথটা করার জন্য, বাট ম্যাথটা মজার, আসতে পারে চাই অনেক সময় এসে পারবে, হয়তো আসবে না বাট আসতেও পারে। আচ্ছা এখন দেখি পি এবং কিউ লাস্ট ম্যাথ, এই টপিকের লাস্ট ম্যাথ। পি এবং কিউ দুইটা ভিন্ন মাধ্যম, তার মানে বেগ আলাদা হবে। দুইটা ভিন্ন মাধ্যমে এক শব্দের বেগ দেওয়া আছে, দুইটা ভিন্ন মাধ্যমে একটা নির্দিষ্ট শব্দ বলা গেছে, একটা নির্দিষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এক্ষেত্রে এফটা সেম বা এফ হচ্ছে কনস্ট্যান্ট, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। তাহলে আমরা এখানে দিয়ে লিখি দুইটা ভিন্ন মাধ্যম, মাধ্যম দুইটা ভিন্ন, এটাকে ধরলাম V1 মাধ্যম, এটাকে ধরলাম V2 মাধ্যম, পাঁচটা দেওয়াই আছে। পি এবং কিউ মাধ্যম, এটাকে ধরলাম পি মাধ্যম, এটাকে ধরলাম কিউ মাধ্যম। তাহলে পি মাধ্যমে শব্দের বেগ কত দেওয়া আছে, ভিপি যদি ধরি তাহলে 400 মিটার পার সেকেন্ড, এবং কিউ মাধ্যমে শব্দের বেগ ভি কিউ ইকুয়াল টু কত হচ্ছে 440 মিটার পার সেকেন্ড। দুই ক্ষেত্রেই এফ দুই ক্ষেত্রেই সেম, কারণ কি একটা নির্দিষ্ট শব্দে একই শব্দ কম্পাঙ্ক সব জায়গায় সেম থাকবে। এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, সে এইখানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে ধরলাম ল্যামডা পি আর এটাকে ধরলাম ল্যামডা কিউ। এখন আগের মতোই এরকম হইতে পারে যে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু 0.2, অথবা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু কত 0.2, দুইটা যে কোনো একটাই হইতে পারে, তাই না? তো এক্ষেত্রে কি করবো আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক কোনটা, দুই ক্ষেত্রে সেম কোনটা, কনস্ট্যান্ট বা সমান রয়েছে কোনটা, এফ, তার মানে এফ কনস্ট্যান্ট। সো এই জায়গা থেকে লিখতে পারি এফ সমানুপাতিক ল্যামডা, সমান এবং এই যে কনস্ট্যান্ট, এই দুইটার বদলে কি লিখতে পারি সমানুপাতিক, এফ সমানুপাতিক ল্যামডা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কি হবে, ভি যেটার বড় ল্যামডা ওইটার বড়, বা ভি বাড়লে ল্যামডা বাড়বে, এরকম, তাই না? তার মানে এখানে দেখো ভি কোনটার বেশি, কিউ এর বেশি, তার মানে ল্যামডাও ওইটার বেশি, তার মানে ল্যামডা কিউ হচ্ছে এখানে বড়, তার মানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.2, এইটা হবে। আই হোপ এইটা বুঝছো, এটা আর বুঝাবো না। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, কারণ ল্যামডা কিউ হচ্ছে বড়, ভি কিউ বড় জন্য ল্যামডা কিউ বড়, তার মানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু কত, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু কত 0.2। তাহলে ল্যামডা কিউ কত এটা কিভাবে বের করবো, আমরা এই জায়গা থেকে বের করতে পারি, আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ভিপি ইজ ইকুয়াল টু ল্যামডা পি, এরকম তো লিখতে পারি, তাই না? কারণ এফ দুই ক্ষেত্রেই সেম। আবার এই ক্ষেত্রেও ভি কিউ ইজ ইকুয়াল টু কত এফ ল্যামডা কিউ, এভাবে লিখতে পারি। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা যদি বসাই তাহলে ল্যামডা এখান থেকে কি বের হয়, ভিপি ইজ ইকুয়াল টু কত ভিপি ডিভাইডেড বাই এফ, এরকম বের হয়। ল্যামডা কিউ এক্ষেত্রেও সেম, ভি কিউ ডিভাইডেড বাই এফ, এরকম বের হয়। তাহলে ল্যামডা পি এবং ল্যামডা কিউ কিভাবে বসাই, ল্যামডা কিউ মানে হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই এফ, আর হচ্ছে ল্যামডা পি কত ভিপি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ভিপি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু কত 0.2। তাহলে এফ যদি কমন নিই দুই জায়গা থেকে যদি এফ কমন নিই, এফ না তো 1/f কমন নিই, 1/f যদি কমন নিই তাহলে ভি কিউ মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু 0.2।
তাহলে এক্ষেত্রে এফ এর ভ্যালু কত বের হবে, এফটাকে যদি ওই পাশে পাঠাই দিই, এফটাকে যদি ওই পাশে পাঠাই দিই, কারণ এফটা নিচে আছে, এফটাকে যদি ওই পাশে পাঠাই দিই, সরি এফটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আর কি বলে 0.2টাকে এই পাশে নিয়ে আসে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, ভি কিউ মাইনাস ভিপি ডিভাইডেড বাই 0.2, তাহলে ভি কিউ কত, ভি কিউ হচ্ছে 440 মাইনাস কত, ভিপি কত 400 মাইনাস ডিভাইডেড বাই 0.2, তাহলে কত দাঁড়ায় 440 মাইনাস 400 ডিভাইডেড বাই 0.2, তাহলে 200, এফ হচ্ছে 200 হার্টজ, এফ ইজ ইকুয়াল টু কত, তাই এফ ইজ ইকুয়াল টু 200 হার্টজ। আই হোপ এটা তোমরা বুঝছো, না বোঝার মতো কিছু নাই। আচ্ছা এখানে কি, ও এখানে আরো একটা ম্যাথ ছিল ভাই, সরি আচ্ছা সরি এখানে আরেকটা ম্যাথ ছিল। আচ্ছা যাও, এটা বের করলাম। তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক কত, 200, এফ ইজ ইকুয়াল টু কত, 200 হার্টজ, বুঝলাম। তারপর বলছে উক্ত তরঙ্গটি 75 বার কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে, 75 বার যদি কম্পন করে কিউ মাধ্যমে কত দূর যাবে, তাহলে কিউ মাধ্যমে সবকিছু আমাদের বের করতে হবে। কিউ মাধ্যমের ক্ষেত্রে আমরা কি জানি, কিউ মাধ্যমের ভি কিউ কত, ভি কিউ হচ্ছে 440 মিটার পার সেকেন্ড, এফ কত, এফ হচ্ছে 200 হার্টজ, আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু কত, এফ ল্যামডা, তাহলে ভি কত, ভি হচ্ছে 440, এফ কত 200 ইন্টু ল্যামডা, তাহলে এক্ষেত্রে ল্যামডা কত বের হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু কত বের হবে, 440 ডিভাইডেড বাই কত 200, তাহলে কত, ল্যামডা ইজ ইকুয়াল টু 2.2 মিটার, এটা হচ্ছে ল্যামডা। এখন বলছে ল্যামডা এত 75 বার কম্পনে কতটুকু যাবে, একবার পূর্ণ কম্পনে ল্যামডা মানে কি, একবার পূর্ণ কম্পনে যায় হচ্ছে 2.2 মিটার, তাহলে 75 বার পূর্ণ কম্পনে কত যাবে, 75 ইন্টু 2.2, তাহলে 75 ইন্টু 2.2 কত, 165 মিটার যাবে, 165 মিটার যাবে। আই হোপ এটা বুঝছো। আচ্ছা আগের ম্যাথটা যেটা বাদ দিয়ে আসছে ওইটা আমরা করি। কি বলছে, পি মাধ্যমে শব্দের বেগ কত, পি মাধ্যমে শব্দের বেগ আমরা বের করছি কত, পি মাধ্যমে শব্দের বেগ বের করছিলাম 374 মিটার পার সেকেন্ড, 374 মিটার পার সেকেন্ড, এটা বের করছিলাম। আচ্ছা এগুলো সবগুলো মুছে দিই, ভিপি কত, ভিপি বের করছি 374 মিটার পার সেকেন্ড, সবগুলো মুছে দিই, 374 ভিপি 374 মিটার পার সেকেন্ড, 374 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে বাকিটা করি। 100টা পূর্ণ কম্পনে তরঙ্গ দুটির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করতে বলছে। সো 100টা পূর্ণ কম্পনে তরঙ্গটা কত দূর যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। সিম্পল, একেবারে আগের মতোই সিম্পল, জাস্ট হচ্ছে কি বলে সবগুলো বের করে নেব। সো দুই ক্ষেত্রে বের করি। ধরো এটাকে ধরি F1, এটাকে ধরলাম F1, এটাকে ধরি F2, তাহলে F1 কত 340, F2 কত 400 হার্টজ ধরলাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, আমরা বেগ জানি, তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই বের করতে পারবো। v ইজ ইকুয়াল টু কত, v ইজ ইকুয়াল টু হচ্ছে f ল্যামডা, তাহলে v কত 374, f কত 340 ইনটু ল্যামডা, তাহলে ল্যামডা কত 374 ডিভাইডেড বাই 340 কত 1.1 মিটার। এক্ষেত্রে কত, এক্ষেত্রে এরকম হবে, v ইজ ইকুয়াল টু কত f ল্যামডা, তাহলে v ভেলোসিটি কত 374, f কত 440 ইনটু ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু 440 ওই পাশে চলে যাবে, তাহলে 374 ডিভাইডেড বাই 440 কত 0.85 মিটার। তার মানে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই কম্পাঙ্ক, যে ক্ষেত্রে এই ক্ষেত্রে 340 হার্টজ কম্পাঙ্কের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ইজ ইকুয়াল টু 1.1 মিটার, মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে ও হচ্ছে 1.1 মিটার পাড়ি দেয়। তার মানে 100টা পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত মিটার পাড়ি দেয়, 100 কিন্তু ওইটা। তার মানে এক্ষেত্রে মানে অতিক্রান্ত দূরত্ব S1 এর ক্ষেত্রে ধরি 100 ইন্টু 1.1, 100 ইন্টু 1.1 তাহলে কত 110 মিটার। S2 ধরি ওইটার ক্ষেত্রে একটা মানে ল্যামডার ক্ষেত্রে ল্যামডা কত, বা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে, স্পন্দন সম্পন্ন করতে কত মিটার দূরত্ব অতিক্রম করে, 0.85 মিটার দূরত্ব অতিক্রম করে, 0.85 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 100টা পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত মিটার দূরত্ব অতিক্রম করে, 0.85 ইন্টু 100, 0.85 ইন্টু 100
তাহলে কত দাঁড়ায় 85 মিটার, 85 মিটার। তাহলে পার্থক্য কত? 85 মাইনাস 1 অন 0 কত? 25 মিটার, 25 মিটার। আই হোপ বুঝছো ভাইয়ারা, না বোঝার মতো কিছু নেই। তারপর আমাদের এমসিকিউ ক্লাস তো আছে, এটা জাস্ট বেসিক ক্লাসে কিছু বেসিক ম্যাথ দেখাই দিলাম। এগুলো অনেকগুলো হয়তো আসবে না পরীক্ষা, আবার আসতেও পারে। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক যেটা সেটা পড়ি, চলো।